হ্যালো এভরিওয়ান। ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধের সংঘাত শুরু হয়েছিল সেটা হঠাৎ করে থমকে গেছে, আর এই থমকে যাওয়ার জন্য অনেক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ভারত একটি শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও কেন বারবার পিছু হচ্ছে, আর কিসের জন্যই বা ভারত এই সিজ ফায়ার সেটেলমেন্টে রাজি হচ্ছে? সবাই বলছে যে পিওকেকে নেওয়ার এটাই বেস্ট সুযোগ ছিল। এই পিওকেকে নেওয়ার কি এটাই বেস্ট সুযোগ, না অন্য কোনো রাস্তা আছে? আর কেনই বা ভারত এই যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে? এই যুদ্ধবিরতির পেছনে আসল কারণগুলো কী কী রয়েছে, সব কিছুই ডিটেলসে এই ভিডিওটার মধ্যে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমরা যদি একটু পুরো ঘটনাটাকে যদি ক্রমটাকে সাজাই তাহলে আমরা দেখতে পাই যে 22শে এপ্রিল পেহেলগামে অ্যাটাক হয়। 22শে এপ্রিল পেহেলগামে অ্যাটাকের পরে আমরা কন্টিনিউয়াসলি 10 দিন উইদাউট এনি স্টেপ আমরা ওয়েট করে থাকি, সমস্ত স্টেবিলিটি নিয়ে আসি, আর্ম ফোর্সকে রেডি করি, নেভিকে রেডি করি এবং সমস্ত ব্যাটালিয়নকে অপারেশনাল রেডিনেসের জন্য রেডি করি। এরপরে আমরা 7th মেতে অপারেশন সিন্দুর লঞ্চ করি এবং সেই অপারেশন সিন্দুরের কারণে আমরা পাকিস্তানের বহু জায়গাতে কিন্তু অ্যাটাক করি এবং সেখানে 7 থেকে 8খানা টেরর লঞ্চ প্যাডকে আমরা ধ্বংস করি। এবং তারপরে আমরা 7th মের পর দিন থেকে দেখতে পাই যে পাকিস্তানের উগ্রতাবাদকে, এবং আমরা দেখি কি পাকিস্তান কন্টিনিউয়াসলি আমাদের ওপরে বিভিন্ন ধরনের ড্রোন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আর্টিলারি ফায়ার করছিল, কন্টিনিউয়াসলি ড্রোন ওয়ারফেয়ার চালিয়ে যাচ্ছিল এবং সেই যে ড্রোন সেগুলো কিন্তু তুর্কিশ মেড ড্রোনকে নিয়ে কন্টিনিউয়াস অ্যাটাক করছিল। এবং যেটা বলা হচ্ছিল যে সবথেকে বড় ড্রোন অ্যাটাক পাকিস্তানের তরফ থেকে হয়েছে লাস্ট 3 দিনে। এবং যখন সোফিয়া কুরেশি যখন এই মিটিংয়ে এসেছিলেন তিনি তখন বলেছিলেন প্রায় 300 থেকে 400 প্লাস তুর্কিশ ড্রোনকে নিয়ে পাকিস্তান ভারতের ওপর অ্যাটাক করে, 36টা লোকেশনে অ্যাটাক করে। যদিও আমরা S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এই 36টা লোকেশনে যেখানে যেখানে অ্যাটাক হয়েছে প্রত্যেকটা অ্যাটাককে কিন্তু খুবই ভালোভাবে আমরা নিউট্রালাইজ করতে পেরেছি। এরপরে ভারত কি করে, 3টে এয়ারবেস, পাকিস্তানের 3টে এয়ারবেস, সেই 3টে এয়ারবেসের ওপরে অ্যাটাক করে। তারপরে সকালের দিকে 3টে এয়ারবেস, দেন বিকেল হতে হতে টোটাল 6টা এয়ারবেসে ব্রহ্মোস মিসাইল দিয়ে অ্যাটাক করে। এবং এটা অফিসিয়াল সোর্স আসে যে 6খানা এয়ারবেস, যার মধ্যে নূর খান এয়ারবেসও রয়েছে, অনেকগুলো এয়ারবেসের ওপরে পাকিস্তানের ওপর অ্যাটাক হয়। এই অ্যাটাকের পরে পাকিস্তান পাগল হয়ে যায় এবং পাকিস্তান বিভিন্ন যে এলওসি বর্ডার বরাবর যতগুলো ভিলেজ থাকে সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করতে স্টার্ট করে। এবং এই সিভিলিয়ানদের ওপর অ্যাটাক এটা ভারত সরকার মেনে নেয়নি। এরপর ভারত সরকারের সবথেকে হাই লেভেলের একটা উচ্চ লেভেলের একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে ডিসাইড হয় যে ইন্ডিয়া ভবিষ্যতে গিয়ে ইন্ডিয়ার ওপরে যদি কোনো টেরর অ্যাটাক হয় সেটাকে অ্যাজ এ অ্যাক্ট অফ ওয়ার হিসেবেই ডিক্লেয়ার করা হবে। এবং যদি এরকম কোনো টেরর অ্যাটাক হয় তাহলেই কিন্তু ভারত সেটার ওপরে কিন্তু যুদ্ধ ঘোষণা করবে, সেটা ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সূচনা তৈরি করবে। এই ঘটনা যখনই সামনে আসে তখন সবাই পাগল হয়ে যায়। আমরা কি দেখতে পাই যে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, প্রথমে শুরু হলো এলওসি বর্ডারে ফায়ারিংয়ের ওপরে। ওরা এলওসি বর্ডার থেকে ফায়ারিং করলো, আমরা গিয়ে ওদের টেরর লঞ্চ প্যাডকে ধ্বংস করে দিয়ে এলাম। এরপরে আমরা কি দেখলাম যে পাকিস্তান আস্তে আস্তে সেই ওয়ারফেয়ারটাকে এক্সকেলেট করছিল। পাকিস্তান কি করলো, ড্রোন আমাদের ওপর পাঠালো, আমরা ড্রোনগুলোকে নিউট্রালাইজ করলাম। এরপরে আমরা কিছু জায়গাতে ড্রোন দিয়ে অ্যাটাক করলাম। এরপরে পাকিস্তান আরও কন্টিনিউয়াসলি সেটাকে বাড়ালো। বলা হচ্ছিল যে ফাতে মিসাইলকে ওরা লঞ্চ করলো এবং সেটাকেও আমরা নিউট্রালাইজ করেছি। দেন আমরা পাকিস্তানের 6টা এয়ারবেসকে ধ্বংস করেছি। দেন আমরা কি দেখতে পেলাম, 11 তারিখে আমরা দেখতে পেলাম যে হঠাৎ করে 10 তারিখে হঠাৎ করে একটা নিউজ আসছে যে ইন্ডিয়া একটা ক্যাবিনেট মিটিং ডেকেছে, একটা হাই লেভেল মিটিং ডেকেছে এবং সেই মিটিংয়ে ডিসাইড করা হয় যে পরবর্তীকালে ভবিষ্যতে যদি পাকিস্তান কখনো কোনো টেরর অ্যাটাক করে বা টেরর অ্যাটাক যদি ইন্ডিয়াতেও হয় তাহলে সেটাকে অ্যাজ এ অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখা হবে। এবার ভেবে দেখুন, এটা অনেক বড় একটা স্টেটমেন্ট, কারণ পাকিস্তান এর তো কোনো দিন শুধরবে না, এরা ভবিষ্যতেও এ ধরনের টেরর অ্যাটাক করতে পারে বা টেরর অ্যাটাক করবে। তো এই যে পুরো ঘটনা কিন্তু পাকিস্তানে রীতিমতো পলিটিক্যাল লেভেলে একটা বড় ধরনের ঝটকা নিয়ে আসে। পাকিস্তানের যে পূর্ব আর্মি চিফ ছিলেন কুমার বাজওয়া, ইনি কি করেন, ইনি ইমিডিয়েট একটা মিটিং ডাকেন
মিটিং ডাকেন কার সঙ্গে? বিভিন্ন পূর্ব যারা রিটায়ার্ড আইএসআই চিফ এবং আর্মি চিফদের সঙ্গে। এই উমর বাজওয়া ইমিডিয়েটলি কল করে কাকে? ফৈজ আহমেদকে, যে রিটায়ার্ড আইএসআই চিফ, অর্থাৎ এই মুহূর্তে যে আসিম মালিক রয়েছে, সেই আসিম মালিকের পূর্ববর্তী চিফ ছিলেন কিন্তু এই ফৈজ আহমেদ। ইমরান খানের সময় তিনি কিন্তু আইএসআই চিফ ছিলেন। তাকে কল করে এবং কল করে বলে যে সিচুয়েশান যথেষ্ট ডিটেরিয়েট হচ্ছে, ইমিডিয়েটলি মিটিংয়ের প্রয়োজন আছে। তো এদের একটা গ্যাং বানিয়ে রেখেছে পাকিস্তানে যদি দেখেন, এই ফাইজের সঙ্গে সঙ্গে আরও একজন ছিলেন যার নাম, তিনিও কিন্তু পূর্ববর্তী একজন আইএসআই চিফ বলতে পারেন, এবং তিনিও কিন্তু এই মিটিংয়ে যোগ দেন। এই মিটিংয়ে ডিসাইড করা হয় যে ইমিডিয়েটলি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধর যে সূচনা তৈরি হচ্ছে এবং আসিম মুনির যে এই যুদ্ধটাকে এসকালেট করে নিয়ে যাচ্ছে, এটা ইমিডিয়েট স্টপ করার দরকার আছে। তো এই মিটিং হওয়ার পরে ডাইরেক্টলি কল যায় কার কাছে? কল যায় কিন্তু আসিফ আলী জারদারির কাছে। আপনারা জানেন আসিফ আলী জারদারি এই মুহূর্তে পাকিস্তানের বিশাল বড় রকমের একজন পলিটিশিয়ান, তার কাছে কল যায় এবং আসিফ আলী জারদারি কল করে কাকে? আসিম মুনিরকে বলে যে ইমিডিয়েটলি যে ওয়ার আছে সেটাকে এসকালেট করা যাবে না, সেটাকে অফ করতে হবে। কিন্তু আপনি জানেন যে আসিম মুনির যে রয়েছে, সে আসিম মুনিরই রয়েছে, সে তো পাগলই থাকবে। তার এখন নিজের হচ্ছে চেয়ারের দখল করার জায়গা, কারণ এই যুদ্ধ লেগে থাকলে তার চেয়ারটা থাকবে ঠিকঠাক করে। তো এরপরে কি হয় না, সমস্ত যারা পূর্ব আইএসআই চিফ থাকে, যারা পূর্ব বলতে পারেন যে আর্মি চিফ থাকে, তারা কল করে কাকে? ফজলুর রহমানকে। ফজলুর রহমান একজন রিবেল লিডার ছিল, পাকিস্তানে একজন রিবেল লিডার ছিল, যে ফজলুর রহমান যে ওখানে বিএলএ, টিটিপি এই সমস্ত যে দলগুলো রয়েছে যারা পাকিস্তান গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে লড়াই করে, তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে এটা ডিসকাস করে যে যদি ইন্ডিয়া এই যে অ্যাক্ট অফ ওয়ারের কথা বলা হচ্ছে, যদি ভবিষ্যতে কোনো টেরর অ্যাটাকে অ্যাক্ট অফ ওয়ার এটা যদি কমপ্লিটলি সাইন আপ হয়ে যায়, সেটা যদি কমপ্লিটলি ইন্ডিয়া যদি রেডি হয়ে যায়, তাহলে পাকিস্তানের কোনো এক্সিস্টেন্স থাকবে না। ইন্ডিয়া 10 তারিখেই ওয়ার ডিক্লেয়ার করবে পাকিস্তানের সঙ্গে। এই ঘটনা সামনে আসতে পাকিস্তান বুঝতে পারে যে পাকিস্তানের না আছে এয়ার ডিফেন্স সিস্টেম, না আছে পাকিস্তানের কোনো ঠিকমতো করে আর্মি ব্যাটালিয়ন, না আছে পাকিস্তানের কোনো এয়ারফোর্স স্টেশন, কারণ সবগুলো ইন্ডিয়া উড়িয়ে দিয়েছে। তো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাক্ট অফ ওয়ার হয়, অর্থাৎ ওয়ারের যদি ডিক্লেয়ার করে ইন্ডিয়া 10 তারিখে, তাহলে কিন্তু বিশাল বড় ধরনের কিন্তু একটা যুদ্ধ হওয়ার ঘটনা আসবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও হতে পারে যে পাকিস্তানের যে এক্সিস্টেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপরে কি হয় না, এই সমস্ত লিডার যারা আগের যারা লিডার ছিল, তারা ইমিডিয়েটলি কল করে যে পাকিস্তানে এই মুহূর্তে চিফ অফ স্টাফ রয়েছে, আমাদের যেরকম সিডিএস থাকে সেরকম পাকিস্তানের চিফ অফ স্টাফ রয়েছে শাহির মির্জাকে কল করে এবং শাহির মির্জাকে কল করে বলে যে ইমিডিয়েটলি যুদ্ধ বর্ডারে কিন্তু বন্ধ করতে হবে, তা না হলে অনেক বড় ধরনের একটা যুদ্ধের সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে। যাই হোক, শাহির মির্জা সঙ্গে সঙ্গে কল করে যে কমান্ডার রয়েছে মুলতানের, কোর কমান্ডার রয়েছে, তাকে কল করে এবং তারপরে কল করে কিন্তু ইনাম মালিককে। আপনারা জানেন করাচির কোর কমান্ডার হচ্ছে ইনাম মালিক, এনাকে কল করেন এবং এদেরকে কল করার পরে এদের সবাইকে কনফিডেন্সে নেয়। পুরনো যারা আইএসআই চিফ ছিল এবং পুরনো যারা আর্মি চিফ ছিল, এরা সবাই একসঙ্গে কনফিডেন্সে আসে এবং কনফিডেন্সে আসার পরে এরা সবাই একসঙ্গে আসিম মুনিরকে টার্গেট করে এবং আসিম মুনিরকে বলে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করার জন্য। এরপরে কি হয়, পাকিস্তানের তরফ থেকে শেহবাজ শরীফের সঙ্গে কথা হয় জেডি ভ্যান্স। আপনারা জানেন যে এই মুহূর্তে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রয়েছে, জেডি ভ্যান্সের সঙ্গে কথা হয়। আর জেডি ভ্যান্স শেহবাজ শরীফ এবং আসিম মুনিরকে দুজনকেই পট্টি পড়ায় যে দেখো যুদ্ধ করা যাবে না, এই যুদ্ধে সবারই ক্ষতি হবে, সবথেকে বেশি ক্ষতি হবে পাকিস্তানের এবং পাকিস্তান লাভের মধ্যে কিচ্ছু হবে না। এবং আপনারা জানেন যে পাকিস্তানে কিন্তু ইউএসের একটা কিন্তু ইন্টারেস্ট রয়েছে, সেই ইন্টারেস্টটা হলো চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। আপনারা জানেন যে চায়না যে ইকোনমিক করিডোর বানিয়ে রেখেছে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের মাধ্যমে, তার মাধ্যমে বহু জিনিস চায়না থেকে ডাইরেক্টলি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর কাছে যায় এক্সপোর্ট হয়ে। তো এখন যদি যুদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই পুরো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু ইউএসের কাছে সবথেকে বড় লস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইউএস জানে যদি পাকিস্তান যদি এই মুহূর্তে সিগনিফিকেন্স পাকিস্তানে চলে যায়, তাহলে পাকিস্তানকে ভবিষ্যতে গিয়ে ইউএস কোনো জিনিস এক্সপোর্ট করতে পারবে না, সেল করতে পারবে না, ডিফেন্স প্রোডাক্ট সেল করতে পারবে না। তো ইমিডিয়েটলি কিন্তু এই যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে পাকিস্তানের যে বিশাল বড় যে মার্কেট, পাকিস্তানের যে মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে পাকিস্তানের যে টাকাটা
আইএমএফের মাধ্যমে টাকাটা পেয়েছে সেই টাকাটাকে ইউএস কিন্তু হাতাতে পারবে না, কারণ আইএমএফের মাধ্যমে প্রচুর টাকা 8,500 কোটি টাকা পাকিস্তান পেয়েছে, আর সেই টাকা এবার ইউএস ক্যাপচার করবে থ্রু ডিফেন্স প্রোডাক্ট এক্সপোর্টের মাধ্যমে। যাই হোক, এইটার জন্য জেডি ভান্স ইমিডিয়েটলি বলে যে এরা যুদ্ধ ঘোষণা করতে পারে, আপনারা ইমিডিয়েটলি কিন্তু যে বর্ডারে যে যুদ্ধের যে এসকালেশন হচ্ছে সেই এসকালেশন ইমিডিয়েট বন্ধ করার জন্য। এরপরে কি হয়, ভারতকে ফোন করে কে, ইউএসের তরফ থেকে ভারতকে ফোন করা হয় এবং ভারতকে সেমভাবে কিছু জিনিস বোঝানো হয়, কিছু ঘটনা বোঝানো হয় যে ইমিডিয়েটলি যুদ্ধ হলে অনেক কিছু ইস্যু আসতে পারে। যেরকমভাবে কয়েক দশক ধরে ইউএস সবাইকে টুপি পরিয়ে আসছে, সেরকমভাবে ইন্ডিয়াকেও কিন্তু সেমভাবে বলা হয়। কিন্তু ইন্ডিয়া এখানে অনেক কিছু কিন্তু চিন্তাভাবনা করে, ইন্ডিয়া এখানে অনেক কিছু কিন্তু থিঙ্ক করে, তারপরে কিন্তু ইন্ডিয়া ডিসিশন নেয় সে সিজ ফায়ার ইজ দ্য বেস্ট চয়েস। কেন আমি শেষের দিকে গিয়ে বলছি। নাও এই সিজ ফায়ার ভায়োলেশন কিন্তু তারপরেও পাকিস্তান কন্টিনিউ করতে থাকে। কেন না, এই সিজ ফায়ার হওয়ার পরে আমেরিকার তরফ থেকে কিন্তু একটা টুইট আসে। কে টুইট করে? ডোনাল্ড ট্রাম্প। আপনি ভেবে দেখুন যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আর সেখানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সমস্ত কিছু নিষ্পত্তি হচ্ছে টুইটারে। ডোনাল্ড ট্রাম্প ক্রেডিট নেয় যে আমি পিস টক করাচ্ছি, আমি সমস্ত ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের পরিসমাপ্তি করাচ্ছি। তো এই পুরো পিসের যে ক্রেডিট সেটা ডোনাল্ড ট্রাম্প নেয়। যেরকম ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি নিজেকে তো হনু মনে করেন, তো তিনি হনুই হয়ে থেকে গেলেন। তিনি ভাবেন যে ইন্ডিয়া পাকিস্তানের লং নাইট টক্স, মানে দুদিনের কথাবার্তাতে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ সব কিছু বন্ধ হয়ে গেল। এটা কি সম্ভব? তা কিন্তু নয়। ডোনাল্ড ট্রাম্প হনু ছিল, হনু থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। ঠিক আছে, যাই হোক, সিজ ফায়ার ভায়োলেশন হওয়ার পরেও পাকিস্তানের তরফ থেকে সেই সিজ ফায়ার কিন্তু মেনটেন করা হয়নি, পাকিস্তানের তরফ থেকে ভায়োলেশন কন্টিনিউ থাকে। এটা ইন্ডিয়াও জানে ভায়োলেশন কেন হচ্ছে, কারণ পাকিস্তানের যে আর্মির যে টোটাল যে কমিউনিকেশন সেটা কিন্তু এতটা স্ট্রং নয়। এখন হাই লেভেলে হয়তো ডিসিশন হয়েছে যে সিজ ফায়ার হবে, লো লেভেলে যারা আর্মিরা বসে রয়েছে তাদের কাছে এখনও পর্যন্ত রিপোর্টই আসেনি। তারা তো ড্রোন চালাচ্ছে, তারা তো আর্টিলারি ফায়ার করে যাচ্ছে। তো আর্মির যে কমিউনিকেশন সিস্টেম কিন্তু পাকিস্তানের যথেষ্ট বাজে অবস্থায় আছে। তাই জন্য ইন্ডিয়া দেখবেন আরও 2-3 দিন ধরে কিন্তু বিভিন্ন বর্ডার এরিয়াগুলোতে হচ্ছে ব্ল্যাকআউট কন্টিনিউ রাখবে। কেন না, পাকিস্তানের তো কোনো অপশান মানে নেই, যে কোনো সময় হতে পারে এই জিনিসগুলো। তো ও নিচে যারা বসে রয়েছে, যারা বর্ডারে বসে রয়েছে, তারা ড্রোন চালিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ওই জন্য ইন্ডিয়া আর কিন্তু আরও 2 দিন এই সিজ ফায়ার ভায়োলেশনের জন্য ব্ল্যাকআউট কিন্তু নোটিশ দিয়ে রেখেছে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে এই যুদ্ধে সবাই যেটা ডিমান্ড করছে যে পিওকেকে নেওয়ার কিন্তু সবথেকে বড় সুযোগ ছিল। পিওকেকে কিন্তু ইন্ডিয়া নিতে পারলো না এবং পাকিস্তান সব কিছুটা কিন্তু হচ্ছে পেয়ে গেল। দেখুন, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে দখল করার এখন কিন্তু সুযোগ নয়, কারণ আপনি ভেবে দেখুন যে এই যুদ্ধ হলে অনেক ইন্ডিয়ান ইকোনমি কিন্তু যথেষ্ট পরিমাণে ডাউন যেত। ইন্ডিয়ান ইকোনমিকে এই মুহূর্তে ডাউন করানোটা কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্টের কিন্তু মেন লক্ষ্য নয়, কারণ আমরা এখন ইকোনমিক স্টেজে যথেষ্ট এগিয়ে গেছি, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকেও পেরিয়ে এসেছি। তো আমাদের উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে হয়তো হাই লেভেলে যেগুলো যারা এই মুহূর্তে ফরেন সেক্রেটারি রয়েছেন, এই মুহূর্তে যারা ডিফেন্স সেক্রেটারি রয়েছেন, তারা হয়তো যেটা আউটপুট দিচ্ছে যে আমাদের উচিত কভার্ড অপারেশন করা, রকে অ্যাক্টিভ করা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু ইন্টারনাল চেঞ্জেসও নিয়ে আসতে হবে। যেরকম আমাদের নিউক্লিয়ার ডকট্রিনকে চেঞ্জ করতে হবে। নিউক্লিয়ার ডকট্রিনে আমাদেরকে ফার্স্ট ইউজ পলিসি নিয়ে আসতে হবে, যেখানে আমরা এখন নো ফার্স্ট ইউজ পলিসি নিয়ে রেখেছি। অর্থাৎ অন্য কোনো কান্ট্রি যদি আমাদের উপরে নিউক্লিয়ার অ্যাটাক করে তবেই আমরা কোনো নিউক্লিয়ার অ্যাটাক করব। তো আমাদেরকে ফার্স্ট ইউজ পলিসি নিয়ে আসতে হবে, অর্থাৎ কোনো কান্ট্রি অ্যাটাক করুক আর না করুক আমরা যাতে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারি। এই ফার্স্ট ইউজ পলিসিতে কিন্তু চেঞ্জেস নিয়ে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইসরায়েলের সঙ্গে কানেক্ট হতে হবে। ইসরায়েলের সাইবার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো যথেষ্ট স্ট্রং। মোসাদের সঙ্গে মিলে আমাদেরকে পাকিস্তানে কোভার্ড অপারেশন করতে হবে। যেভাবে ইসরায়েল আর ইরানের যুদ্ধে ইরানের সমস্ত সাইবার অপারেশনের মাধ্যমে ইরানের সমস্ত মিসাইলকে স্টপ করে দেওয়া যে গিয়েছিল, ঠিক সেমভাবে ইসরায়েল যেন ইন্ডিয়ার সঙ্গে মিলে একসঙ্গে কিন্তু পাকিস্তানে কিছু কোভার্ড অপারেশন করতে হবে, এবং যে নিউক্লিয়ার মিসাইলগুলো আছে সেগুলো যাতে ভবিষ্যতে আমরা হচ্ছে বন্ধ করে দিতে পারি, অ্যাটাক করার আগে, মিসাইলকে চালু করার আগে যাতে বন্ধ করে দিতে পারি সাইবার অ্যাটাকের মাধ্যমে, সেটার উপরে আমাদেরকে কাজ করতে হবে। আর এই কোভার্ড অপারেশনের মাধ্যমে সবথেকে আগে যাদেরকে এলিমিনেট করা দরকার সেটা হচ্ছে এই যারা আইএসআই পূর্ববর্তী চিফ ছিল, যারা পূর্ববর্তী আর্মি কমান্ডার ছিল, এদেরকে এলিমিনেট করা খুব দরকার। কারণ এদেরকে যদি এলিমিনেট করা যায় তাহলে কিন্তু পাকিস্তানে অনেক কিছু জিনিসে বদল আসবে, কারণ এরাই হচ্ছে ডিসিশন মেকার। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যেই কিন্তু টিটিপি, বিএলএ এদেরকে অ্যাক্টিভ করা। অ্যাক্টিভ করলে কি হবে, ইন্টারনাল ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। এমনিতেই পাকিস্তানে হাফ আর্মি কিন্তু এদের অ্যাটাকেই মারা যাবে। ঠিক আছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে
পাকিস্তানের মধ্যে চলতে থাকা যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সেটাকে ডিস্টেবিলাইজ করার দরকার আছে। যেরকমভাবে বিএলএ জাফর এক্সপ্রেসের মাধ্যমে ডিস্টেবিলাইজ করেছিল, ঠিক সেমভাবে কিন্তু রয়ের মাধ্যমে এবং বিএলের মাধ্যমে এবং টিটিপির মাধ্যমে ওখানে ডিস্টেবিলাইজেশন নিয়ে আসা কিন্তু খুব দরকার। আমাদের এখন যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাতে পিওকে কিন্তু এমনি কোনো একটা যুদ্ধের মাধ্যমে দখল করার ক্ষেত্রে গেলে আমাদেরই কিন্তু অনেক বেশি ক্ষতি হবে। কারণ যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়, যদি এরকম কোনো কিছু হয়, তাহলে হিউজ একটা কিন্তু ইম্প্যাক্ট আসবে ইন্ডিয়ার ওপরে। ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, সেই ডেভেলপিং কান্ট্রির কিন্তু যে তকমা সেটা কিন্তু হারিয়ে ফেলবে ইন্ডিয়া। কারণ কি একটা যুদ্ধ একটা দেশকে অনেক দূরে কিন্তু পিছিয়ে নিয়ে যায়। তাই আমাদের উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে পিওকের জন্য দাবি না জানিয়ে আমাদের উচিত কোভার্ট অপারেশনের ওপর জোর দেওয়া। তো আমার মনে হয় কোথাও না কোথাও হাই লেভেলে যে মিটিংগুলো হচ্ছে, সেই মিটিংয়ে কিন্তু এটাই ডিসাইড করা হচ্ছে যে কোনো কোভার্ট অপারেশনের মাধ্যমে পাকিস্তানের ডিস্টেবিলাইজেশন নিয়ে আসা কিন্তু খুব জরুরি। জল দিয়ে আমরা মেরেছি ইন্দাস ওয়াটার ট্রিটির মাধ্যমে, এবার আমরা কোভার্ট অপারেশনের মাধ্যমে পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের ভেতরে কিন্তু ডিস্টেবিলাইজেশন নিয়ে আসার জন্য জোর দেব। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয়, নতুন যা কিছু ডেভেলপমেন্ট আসবে আমি আপনার সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।